This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, নিউজ টপ 9 আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছে আমি দীপ। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পূর্ব 55 গ্রামের আনন্দপুরের ঘটনায় চাঞ্চল্য। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক। মৃত মহিলার নাম মনীষা বাগ। আরো বিস্তারিত জানবো সহকর্মী আজিজের কাছ থেকে। আজিজ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, 17 এ পূর্ব 55 গ্রাম যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতে মাসখানেক আগে মনীষা বাগ এবং তার স্বামী তারা ভাড়ায় এসেছিলেন। দুজনেই পেশায় রান্নার কাজ করতেন এবং হাওড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। এবং গতকাল সকালের পর থেকে কিন্তু তারা বাড়ির কোনো দরজা খুলছিল না। এবং আজকে বিকালের পর বাড়ির মালিক তিনি যখন দেখেন যে রক্তাক্ত অবস্থায় ভিতরে মহিলা পড়ে রয়েছেন, তিনি আনন্দপুর থানায় খবর দেন। আনন্দপুর থানার পুলিশ আসে এবং পুলিশ এসে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে। এবং বাড়ির মালিকের তরফ থেকে পুলিশকে যেমনটা জানানো হয়েছে যে প্রায়শই কিন্তু এই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকতো এবং গতকাল সকাল থেকেই কিন্তু স্বামী তিনি কিন্তু পলাতক রয়েছেন এবং তার খোঁজ চালাচ্ছে ইতিমধ্যে আনন্দপুর থানার পুলিশ। এটি খুন নাকি আত্মহত্যা সেই বিষয়টি নিশ্চিত হতে চাইছে পুলিশ, সেই জন্যই পোস্টমর্টমে পাঠিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট দেখে তারা এই পলাতক স্বামীর খোঁজ চালাচ্ছেন এবং পাশাপাশি এদের পরিবারের সঙ্গে কার সঙ্গে যদি যোগাযোগ করা যায় সেই চেষ্টাও পুলিশ করছে। হাওড়ার বাসিন্দা, এর বেশি কিন্তু পাশাপাশি যারা প্রতিবেশীরা রয়েছেন তারাও কিন্তু এদের সম্বন্ধে বেশি কিছু জানতেন না, তার কারণ সম্প্রতি একেবারে মাসখানেক এবং তার বেশি পরিস্থিতির উপর নজর রাখো। এদিকে রাজভবনের শ্লীলতাহানির অভিযোগে পদক্ষেপ লালবাজারে। রাজভবনে 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর করলো লালবাজার। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর করলো লালবাজার। একেবারে 3 কর্মীর বিরুদ্ধেই লালবাজার এফআইআর করলো। মূলত ভারতীয় দণ্ডবিধি 341, 166 অর্থাৎ বলপূর্বক কাউকে আটকে রাখা এবং শারীরিক নিগ্রহ করার যে ঘটনা, সেই ঘটনায় মূলত যে এফআইআর দায়ের করলো এবং এই 3 কর্মীর বিরুদ্ধে। এবং তুমি জানো যে প্রসঙ্গত যে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছিল না, পরবর্তীকালে কিন্তু লালবাজার সেই ফুটেজ জোগাড় করে এবং তারপর সেখান থেকে শনাক্তকরণের কাজ শুরু হয় এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে 3 জনের বিরুদ্ধে লালবাজার এফআইআর দায়ের করলো। অন্যদিকে যে নির্যাতিতা যিনি অভিযোগ দায়ের করেছিলেন তিনি কিন্তু ইতিমধ্যেই তার যে গোপন জবানবন্দি তিনি জানিয়ে দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অনেক ধন্যবাদ সুশোভন তোমাকে। নন্দীগ্রামে গণহত্যা দিন শুভেন্দু ও শিশির অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার জবাব দিলেন শুভেন্দু অধিকারী। দিন সময় ধরে কোথায় ছিলেন তার ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর পাল্টা প্রশ্ন, আন্দোলনের সময় উনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি ভূতামোড়ে আন্দোলনের শুরু, সেদিন কোথায় ছিলেন আপনি? চকলেট, ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না? সেদিন বামঞ্চকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে, উঠলেন নার্সিংহোমে। 7ই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব, গুলি চলল পানের বরফ থেকে। ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি মারা গেল। মোটর সাইকেল চালিয়ে এসে 10:30টার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম, হসপিটালে আমি নিয়ে গেছিলাম। আপনি কোথায় ছিলেন মাননীয়া? 14ই মার্চ গুলি চললো, আগের দিন আমি নন্দীগ্রামে। 14 তারিখে গুলি চললো, সন্ধ্যাবেলা আপনি এলেন। আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে, চণ্ডীপুরে। আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন, থাকলেন কোলাঘাটে। পরের দিন সকালবেলা 10টায় এলেন হসপিটালে। বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন 11টায়। আমি এবং শিশির অধিকারী সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। সিপিএম ডেকেছিল বন্ধ, খেয়া বন্ধ, একটা মাঝিকে ডেকে গাড়ি বন্ধ, তালা চাবি লাগানো ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে 3:30টায় পৌঁছেছি, 8টায় কাঠি থেকে বেরিয়ে। শিশির অধিকারী, আমি শুভেন্দু অধিকারী। 14টা দেহ এসছে, একটা আইডেন্টিফাই হয়নি, 13টা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা পুনর্দখল করিয়ে এসেছি। আপনি কোথায় ছিলেন মাননীয়া?
একসময় যারা সিপিএম এর হারমাত ছিল তারাই এখন বিজেপি। জঙ্গলমহলে ওদের ঢুকতে দেবেন না, ওরা এলে আবার মা বোনদের কাঁদাবে, আবার গুলি ছুঁড়বে, সবকিছু অশান্ত করে দেবে। ভোটের প্রচারে গিয়ে ঝাড়গ্রামের মানুষকে মনে করালেন মুখ্যমন্ত্রী। মনে আছে জঙ্গলমহলের গল্প? পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকতো। আমি গিয়েছিলাম বেলপাহাড়ি গ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কিভাবে জীবন ধারণ করে। আর সেই সিপিএমগুলো এখন বিজেপির হারমাদ হয়ে গেছে। সিপিএমের হারমাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না, ওদের আর ক্ষমা করবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না। তমলুকে ভোটের 8 দিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ নিয়ে আগামী সোমবার বিকেল 5টার মধ্যে জবাব দিতে হবে বিজেপির প্রার্থীকে। কমিশন জানতে চেয়েছে কেন এই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। যদিও প্রাক্তন বিচারপতির ব্যাখ্যা, তার মন্তব্যের একাংশ তুলে ধরা হয়েছে। প্রাক্তন বিচারপতিকে রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। প্রচার সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্যের অভিযোগ, যা নিয়ে বিস্তর জলঘোলা ও বিতর্ক। এই প্রেক্ষাপটে কুরুচিকর মন্তব্যের অভিযোগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। ভিডিওকে সামনে রেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে ময়দানে নামে তৃণমূল। বৃহস্পতিবার তমলুকের বিজেপি প্রার্থীর মন্তব্যের ইংরেজি তর্জমা সহ নির্বাচন কমিশনে অভিযোগ জানায় রাজ্যের শাসক দল। শুক্রবার নোটিশ দিয়ে কমিশন জানায় বিজেপি প্রার্থীর মন্তব্য যুক্তিহীন, বিচার বুদ্ধিহীন, শালীনতার সীমা ছাড়িয়েছেন এবং কুরুচিকর মন্তব্য। 20 মে বিকেল 5টার মধ্যে বিজেপি প্রার্থীকে তার ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। কমিশন জানতে চেয়েছে কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। আমি পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কি অর্থ। আউট অফ কনটেক্সট একটা কথাকে তুলে নিয়ে যদি জলঘোলা করা হয় তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো যে আউট অফ কনটেক্সট তুললে আমি অনেক কথা বলতে পারি। শোকজ করেছে, হ্যাঁ শোকজ উৎসাহী দেবো। ভিডিওকে সামনে রেখে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সুর আরও চড়িয়েছে তৃণমূল। যেভাবে ধোঁকা দিয়েছেন উনি চাকরি প্রার্থীদের এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অবতার সেজে তারপরে দুর্নীতিগ্রস্তদের কোলে গিয়ে বসেছেন, মানুষ তার শাস্তি দেবে, সে সুযোগটা দিতে হবে মানুষকে। এই বিতর্কে দলীয় প্রার্থীর মতো বিজেপির দাবি মন্তব্যের একাংশের শুধু ব্যাখ্যা করা হচ্ছে। তবে তার বক্তব্য একটু ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে রেখা পাত্রও যেরকম সম্মান আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও সেরকম সম্মান আছে, প্রত্যেক মহিলার একই সম্মান আছে, এটা তিনি বলতে চেয়েছেন। স্পিরিটটা নিতে হবে। 25 মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে মন্তব্য ঘিরে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি। শোকজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ করতে পারে কমিশন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে ভোটের মাঝে উত্তর কলকাতা তৃণমূলে বড় ভাঙন। 62 নম্বর ওয়ার্ডে শাসক শিবিরে ভাঙন। তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগ দিলেন কয়েকশো কর্মী। কলকাতা উত্তরে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তারা। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জমির দাম না মেটানোয় পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো ক্রোক করার নির্দেশ আদালতের। সাধনপুর এলাকায় বাগান, ফাঁকা জমি ও ভবন সহ গোটা বাংলা ক্রোক করার নির্দেশ কার্যকর করার জন্য জেলা আদালতের নাজিরকে ব্যবস্থা নিতে নির্দেশ বিচারকের। ক্রোকের পর বাংলোটি যাতে নিলামে বিক্রি করা যায় তার জন্য বাজার দর জানতে বলা হয়েছে নাজিরকে। ক্রোকের প্রক্রিয়া কার্যকর করতে কত পুলিশ প্রয়োজন তার রিপোর্ট দিতে নির্দেশ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।